কিভাবে এইচএসসিতে সৃজনশীল লিখতে হয়। প্রথমেই বলে নিচ্ছি, শুধুমাত্র কালো এবং নীল এই দুইটি বল পেন ইউজ করা যাবে। কালো এবং নীল। সৃজনশীল লেখার নিয়ম। সাধারণত বোর্ডের কাগজগুলো A4 সাইজ থেকে একটু লম্বা হয়। সেখানে আপনি প্রতি পৃষ্ঠায় 14 থেকে 15 লাইন লিখবেন। এই 14 থেকে 15 লাইন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, অর্থাৎ 14 থেকে 15 লাইন লিখলে সেটাকে আদর্শ ধরা হয়। প্রতি লাইনে 5 থেকে 6টি শব্দ থাকবে। সাধারণত প্রতি লাইনে 5 থেকে 6টি শব্দ থাকে। অনেক সময় শব্দগুলো যদি বড় হয় সেক্ষেত্রে 4টি শব্দ থাকে। প্রতি সিকিউ এর জন্য আপনাকে 21 মিনিট সর্বোচ্চ সময় দেওয়া যায়। প্রতি সৃজনশীলের জন্য সর্বোচ্চ 21 মিনিট। তার মধ্যে ক হচ্ছে জ্ঞানমূলক, 1 মিনিটে শেষ হয়ে যাবে। খটা যেহেতু অনুধাবন, এজন্য আমাদের একটু সময় লাগবে বেশি, 5 মিনিট সময় লাগতে পারে। আর গ এর ক্ষেত্রে সবচেয়ে সতর্কতা অবলম্বন করবেন। গ মৌলিক ভুল হলে 0 কিন্তু। যেমন হবে সিরাজের চরিত্র আপনি দিয়েছেন মীর জাফরের চরিত্র, 0 আসবে। অর্থাৎ গ এর ক্ষেত্রে 7 মিনিট যথেষ্ট সময়। ঘ এর জন্য 8 মিনিট সময় যথেষ্ট। অর্থাৎ প্রতি সৃজনশীলে 21 মিনিট সর্বোচ্চ ব্যয় করতে পারবেন। 22 মিনিটও করা যায়, তবে রিস্ক হয়ে যায়। ওকে, কয় পেজ সৃজনশীল লিখব? এটার দুইটা টেকনিক রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি। যারা অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থী বা মধ্যম লেভেলের শিক্ষার্থী, যাদের হাতের লেখা খুব স্লো, কিংবা যারা 7টা সৃজনশীল দিতে পারেন না, তাদের জন্য এই পদ্ধতি। ক এবং খ 1 পেজে শেষ করবেন। গ নাম্বার 1 পেজে শেষ করবেন। ঘ নাম্বার 1 পেজে শেষ করবেন। আপনি 7 থেকে 8 অনায়াসে পাবেন, কোনো সমস্যা নাই। ক খ হলে 3, গ হলে 3, আর ঘ হলে 3, 9ও পেতে পারেন। তবে সেক্ষেত্রে উপস্থাপনটা খুব সুন্দর হতে হয়। তবে 7-8 মিনিমাম পাবেন যদি সঠিক হয়ে থাকে। মোটামুটি সঠিক হলেই 7-8 আশা করতে পারবে। পদ্ধতি 2, অনেকে লেখা একটু বড়, আবার অনেকে বেশি লিখতে চান। অনেকের আবার হাতের লেখা দ্রুত, তারা একটু বেশি লিখতে চাইলে সর্বোচ্চ এইভাবে অনুসরণ করতে পারেন। ক এবং খ 1 পেজ, কোনোভাবেই 1 পেজের বেশি লিখবেন না। গ এর ক্ষেত্রে 1.5 পেজ যথেষ্ট। 1 পেজ 1.5 পেজের মধ্যেই যথেষ্ট, গ নম্বর শেষ করা যায়। ওই পেজ আর কিছু লিখবেন না, পরবর্তী পেজে লিখবেন। ঘ নাম্বার 1.75 পেজ, মানে 1.5 পেজের একটু বেশি। আবার 1.5 পেজও লেখা যায়, কোনো সমস্যা নাই। তবে আপনাকে এখানে আপনি 8-9 এক্সপেক্ট করতেই পারেন। আপনাকে অবশ্যই প্রতি সৃজনশীলে 8 থেকে 9 দেওয়া হবে, যদি আপনি এগুলো সঠিকভাবে লিখতে পারেন। এখন ভুল উত্তর আপনি যদি 3 পেজও লেখেন, মৌলিক ভুল, সেক্ষেত্রে অ্যান্সারে আপনাকে 0 দেওয়া হবে, এর বেশি পাবেন না। ওকে, এরপরে আমরা আসি যে সৃজনশীলের কোনটা কিভাবে লিখতে হয়, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা আসি ক কিভাবে লিখতে হয়। ক এর ক্ষেত্রে আপনাকে সরাসরি উত্তর দিতে হবে। কে, কি, কার, এভাবে জ্ঞানমূলক, সরাসরি জ্ঞানমূলকের উত্তর দিবেন। 1 লাইন বা 2 লাইনের মধ্যে সহজেই হয়ে যাবে। খ খ কিভাবে অ্যান্সার করতে হয়? প্রথমেই সরাসরি মূল উত্তরটা দিতে হবে। আপনাকে প্রথমেই সরাসরি মূল উত্তরটা দিতে হবে। উক্তিটি কার, উক্তিটি কে করেছে, বা বিভিন্ন সরাসরি উত্তর দিবেন। তারপরে দ্বিতীয় প্যারায় কে, কোথায়, কেন, কোন অবস্থায়, কোন প্রেক্ষাপটে, কিভাবে সেই উক্তিটি করেছিল, ওই অবস্থার প্রেক্ষাপট বা ওই ঘটনার প্রেক্ষাপটে সংক্ষিপ্ত বিবরণ, খুব বেশি না, সংক্ষিপ্ত বিবরণ। এই ক্ষয়ে
কোনো উদাহরণ দেওয়া লাগে না, দেখছেন? কোনো উদাহরণ দিবেন না, কোনো সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা করবেন না, কোনো পার্থক্য দেখাবেন না। এ হচ্ছে খ এর জন্য আদর্শ একটা মান উত্তর দেওয়া। চলুন এবার আপনি ঘ কিভাবে লিখবেন। আগে গটা দেখে নিন। সরাসরি উত্তর দিতে হবে প্রথম লাইনে, এটা মাস্ট। সরাসরি উত্তর দিবেন প্রথম লাইনে। তারপরে কার সাথে সাদৃশ্য কিংবা বৈসাদৃশ্য, কার প্রতিরূপ বা কোন অংশের প্রতিরূপ, কোন চরিত্রের সাথে মিল আছে, কোন ঘটনার সাথে মিল আছে, এটা এক কথায় বলতে হবে। এটা প্রথমেই আপনাকে এক কথায় এটা উত্তর দিতে হবে। এটা নীল কালি দিয়ে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে লাল কালি ব্যবহার করা যাবে না, সবুজ কালি ব্যবহার করা যাবে না। পাঠ্য বইয়ের মধ্যে সেই গল্প বা কবিতার কোন অংশের সাথে মিল বা অমিল রয়েছে এবং কিভাবে সেই সম্পর্ক বিদ্যমান তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে ঘটনা তুলে ধরতে হবে। উদ্দীপকের মধ্যে সেই অংশের কোথায় মিল আছে বা অমিল আছে বা কিভাবে রয়েছে তা উদ্দীপকের আলোকে কিংবা সম্পর্কিত ঘটনা তুলে দিতে হবে। অর্থাৎ প্রথমত আপনাকে পাঠ্য বই সম্পর্কে লিখতে হয়, তারপরে উদ্দীপক সম্পর্কে লিখতে হয়। কিন্তু অনেকেই সৃজনশীলের গতে উদ্দীপক থেকে পেঁচিয়ে উত্তর দিয়ে দেয়, তারা ভালো নাম্বার পাবে না। নিয়মটা এইরকম, প্রথমে মূল উত্তর, তারপরে পাঠ্য বইয়ের সাথে কিভাবে সম্পর্কিত, তারপরে উদ্দীপকের সাথে কিভাবে সম্পর্কিত, এইভাবে অ্যান্সার করতে হয়। কম লিখেন, সঠিক লেখাটাই হচ্ছে আসল। এরপরে আসি আমরা ঘ নম্বরটায়। এদিকে খেয়াল করুন যে ঘ নম্বরটায় আপনার প্রথমে সরাসরি উত্তর দিতে হবে যে এটা কি যথার্থ কিনা বা যথার্থ নয়, মূল ভাবকে ধারণ করতে পেরেছে কিনা, সম্পূর্ণ ঘটনা প্রকাশ পাচ্ছে কিনা, এক সূত্রে গাথা কিনা, যুক্তিসঙ্গত কিনা, যুক্তিসঙ্গত নয়, এরকম প্রথমেই উত্তর দিতে হবে। তারপরে কেন যথার্থ নয় বা যথার্থ তা পাঠ্য বইয়ের আলোকে তুলে ধরবেন এবং সুন্দরভাবে সেটার ব্যাখ্যা দিতে হবে যে এই কারণে যুক্তিসঙ্গত হয় বা এই ঘটনাগুলো। উদ্দীপকের মূল ভাব অনুধাবন করতে হবে যে উদ্দীপককে কি বলেছে, সেই মূল ভাবটা অনুধাবন করে তার মূল বক্তব্যটা তুলে ধরবেন পরবর্তী অনুচ্ছেদে। সর্বশেষ এবার উদ্দীপক আর পাঠ্য বই, এই উদ্দীপক প্লাস পাঠ্য বই এই দুইটার মধ্যেই কিভাবে মিল রয়েছে কিভাবে অমিল রয়েছে তার বিশ্লেষণ এই অংশে দিবেন। গ অ্যান্সার করার জন্য আপনাকে পরিণতি, প্রভাব, তাৎপর্য, গুরুত্ব, মূল ভাব এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। তাহলে ভালো একটা নাম্বার আপনি সৃজনশীলে তুলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।